আসসালামু আলাইকুম। টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আরও একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা বরিশাল বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড থাকবে। স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। বরিশাল বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য রয়েছে। 4টি বিন্দুর স্থানাঙ্ক পি, এটার স্থানাঙ্ক দেওয়া রয়েছে 2,3, কিউ -2,1, আর 4,a, এস -6,t। 4টা বিন্দুর স্থানাঙ্ক এখানে উল্লেখ করা হয়েছে। ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল 10 বর্গ একক নির্দিষ্ট করে জানিয়ে দিল যে ত্রিভুজ পি কিউ আর তার ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ একক, অর্থাৎ পি বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দু। আমরা যদি এই পি কিউ আর এই 3টা বিন্দু দিয়ে একটি ত্রিভুজ তৈরি করি, এই ত্রিভুজের ক্ষেত্রফল 10 বর্গ একক এবং এর শীর্ষসমূহ, অর্থাৎ এই যে শীর্ষবিন্দু পি, এটা শীর্ষ, কিউ শীর্ষ, আর শীর্ষ, এর শীর্ষসমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে এই বিন্দুগুলো তার বিপরীত দিকে ঘুরেছে। এই যে পি, তারপরে কিউ, তারপরে আর, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। তো এই হচ্ছে উদ্দীপক। আমরা এখন এই উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো সমাধান করব। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই। কি বলা হলো? পি ও কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ পি বিন্দু এবং কিউ বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। চলেন আমরা এখন ক নাম্বার প্রশ্নের সমাধান করে ফেলব। আমরা পি বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক লিখলাম। তো এখন পি এবং কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পি কিউ। একবারে বলে ফেলবো, একসঙ্গে যুক্ত করে বলে ফেলবো পি কিউ। পি বিন্দু, কিউ বিন্দু, তো দুইটার মধ্যবর্তী দূরত্ব কি? পি কিউ। এই পি কিউ এর মানটাই আমরা এখন বের করার চেষ্টা করব। কীভাবে করে মানটা বের করে? √, যদি একটু বাংলায় বলি, √, ভুজদ্বয়ের অন্তরের বর্গ যোগ কোটিদ্বয়ের অন্তরের বর্গ। ভুজদ্বয়ের অন্তরের বর্গ যোগ কোটিদ্বয়ের অন্তরের বর্গ। তো এখন যে বিষয়, এই যে ভুজ বলতে আমরা মূলত এক্সকে বুঝি, আর কোটি বলতে ওয়াইকে বুঝে থাকি। তো এখানে আমাদের পি বিন্দু যেটা, এখানে আমাদের এক্স হচ্ছে 2 আর 3 হচ্ছে ওয়াই, এখানে এক্স হচ্ছে -2, 1 হচ্ছে ওয়াই। আমরা নামকরণ করতে পারি, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তো সেই ক্ষেত্রে এই রুটের মধ্যে কীভাবে করে বসাবো? সেটি হচ্ছে ভুজদ্বয়ের অন্তরের বর্গ। তো x2 - x1, এটা x2 আর এটা x1, তাহলে x2 - x1, তাহলে x2 হচ্ছে -2, তারপরে মাইনাস, এটা সূত্রের মাইনাস, এরপর হচ্ছে x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তাহলে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, আর পুরো রেজাল্টটাকে বর্গমূল করতে হবে। এখন কথা হচ্ছে, আরেকটা কথা একটু এখনই বলে ফেলতে চাই, যে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, এইভাবে করেই সবসময় লিখতে হবে, এমন কিন্তু কোনো কথা নেই। আপনি যদি একটা কাজ করেন যে √, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, তাহলে কিন্তু অঙ্ক ঠিক থাকবে, একই রেজাল্ট বের হবে, শুধু এটা খেয়াল রাখেন যে আপনি যদি x1কে আগে নেন, x1 - x2, তাহলে এখানে y1কে আগে নেবেন, y1 - y2, ঠিক আছে? এখানে আপনি x1কে আগে নিচ্ছেন আর এখানে y2কে আগে নিচ্ছেন, তাহলে এটা ঠিক হবে না, এটা উচিত হবে না। আমাদেরকে সিরিয়ালটা ঠিক রাখতে হবে। আমি যদি x2কে আগে রাখি, x1কে পরে, তাহলে y2কে আগে রাখবো, y1কে পরে। আমি যদি x1কে আগে রাখি, তাহলে x2কে পরে, তাহলে y1কে আগে রাখবো, y2কে পরে। বাস, তাহলে আমাদের অঙ্ক ঠিক থাকবে, আর কোনো সমস্যা হবে না। তাহলে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, সম্পূর্ণ রেজাল্টটাকে বর্গমূল করে দিব, পাশে লিখে দেব একক, কারণ এখানে মধ্যবর্তী দূরত্ব বললেও আমরা সেন্টিমিটার, মিটার এইসব শব্দ ব্যবহার করতে পারবো না, কারণ এখানে বিন্দু দেওয়া আছে। আচ্ছা,
তো -2 একত্র করলে -4 উপরে স্কোয়ার, 1 - 3 তার মানে -2 উপরে স্কোয়ার। ক্যালকুলেশন করলে সহজ ক্যালকুলেশন √20 বের হয়। √20 মানে হচ্ছে 2√5। কীভাবে করে? √20 মানে হচ্ছে আমরা বলতে পারি এই 20কে ভাঙা যায়, 4 5 20, 4কে রুট করলে হয় 2 আর পাশে হচ্ছে √5, তাহলে 2√5। তাহলে √20 মানে হচ্ছে 2√5, পাশে লিখে দিলাম একক, শেষ। তাহলে আমরা PQ অর্থাৎ P বিন্দু এবং Q বিন্দু তাদের মধ্যবর্তী দূরত্ব PQ তার মান পেয়ে গেলাম 2√5 একক। আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। আমরা এখন খ নাম্বার প্রশ্নে চলে যাব। খ নাম্বার প্রশ্নে বলছে P, Q এবং S বিন্দু তিনটি সমরেখ হলে T এর মান নির্ণয় করো। P বিন্দু, Q বিন্দু, S বিন্দু এই তিনটা বিন্দু যদি সমরেখ হয় T এর মান বের করতে বলছে। T কোথা থেকে আসলো? দেখেন P বিন্দুর এখানে T নাই, Q বিন্দুর এখানে T নাই, S বিন্দুর এখানে T আছে, এই যে T। তো আমাদেরকে ওই T এর মান নির্দিষ্ট করে বের করতে হবে, ওই T এর মানটা নির্দিষ্ট করে বের করতে হবে। এখন সবার প্রথমে আমাদের একটু জানা দরকার সমরেখ বলতে আসলে কি বোঝানো হইল। সমরেখ বলতে বোঝানো হয়েছে যে P বিন্দু, Q বিন্দু, S বিন্দু এই তিনটা বিন্দু একই রেখার মধ্যে অবস্থিত। অর্থাৎ এই তিনটা বিন্দু ভিন্ন ভিন্ন রেখাতে অবস্থিত না, একই রেখাতে অবস্থিত। যখন বিন্দুগুলো একই রেখাতে অবস্থিত থাকে তখন তাদেরকে বলা হয় সমরেখ। একই রেখার মধ্যে অবস্থান করলে কি বলা হবে? সমরেখ। দুইটা বিন্দু যদি একই রেখার মধ্যে অবস্থান করে আমরা বলবো এই দুইটা বিন্দু সমরেখ। চারটা বিন্দু যদি একই রেখার মধ্যে অবস্থান করে আমরা বলবো সমরেখ। অর্থাৎ যখন বিন্দুগুলো একই রেখার মধ্যে অবস্থান করে তখন আমরা তাকে বলবো সমরেখ। তাহলে P বিন্দু, Q বিন্দু, S বিন্দু এই তিনটা বিন্দু যদিও তাদের স্থানাঙ্ক ভিন্ন ভিন্ন কিন্তু তারা একই রেখার মধ্যে অবস্থান করতেছে, এটা প্রশ্নে বলে দিছে, আমরা বলি নাই, প্রশ্নে বলছে। এবার আমাকে বলছে T এর মান বের করো। তো এই যে সমরেখ কথাটা বলছে না, এটাই তো আমাদের জন্য সবচেয়ে বড় ক্লু। এখান থেকেই তো আমরা রেজাল্ট বের করে ফেলতে পারবো। সেটি হচ্ছে যখন বিন্দুগুলো সমরেখ হয় তখন ঢাল সমান হয়, তাদের ঢাল সমান হয়। দেখেন ঢাল বের করতে হলে তো কমপক্ষে দুইটা বিন্দু লাগে, তাই না? তাহলে P বিন্দু, Q বিন্দু এই দুইটা বিন্দুকে ব্যবহার করে PQ, P বিন্দু, Q বিন্দু এই দুইটা বিন্দুকে ব্যবহার করে PQ এর ঢাল আমরা বের করব। কার ঢাল? PQ এর ঢাল বের করব, PQ এর ঢাল বের করব। এরপর Q বিন্দু, S বিন্দু এই যে QS এদের ঢাল বের করব, আর এই ঢাল সমান হবে, এই ঢাল সমান হবে। একই রেখার মধ্যে অবস্থিত বিন্দুগুলোকে ব্যবহার করে যখন আমরা ঢাল নির্ণয় করি তখন সেই ঢালগুলো সমান হয়। এমনকি PS এই পুরাটার ঢালও সমান হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সমরেখ কথাটা বলার দ্বারা আমাদেরকে সবচেয়ে বড় সহযোগিতাটা তারা করে দিল, ক্লুটা দিয়ে দিল। এটার মাধ্যমে আমরা রেজাল্টটা বের করতে পারবো। P বিন্দু, Q বিন্দু, S বিন্দু একই রেখার মধ্যে অবস্থিত, সুতরাং একই রেখার মধ্যে অবস্থিত বিন্দুগুলো দ্বারা যেই ঢালগুলো বের করা যায় সেই ঢালগুলো পরস্পর সমান হয়। আমরা এখন PQ এর ঢাল বের করব, আমরা QS এর ঢাল বের করব, দুইটা ঢাল সমান হবে, সেখান থেকে আমরা T এর মান বের করে ফেলতে পারবো। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমরা অঙ্কের সমাধানে চলে যাই। খ নম্বর অঙ্কটা সমাধান করতে গিয়ে P বিন্দু, Q বিন্দু আর S বিন্দু PQS এদের স্থানাঙ্কগুলো লিখলাম। এবার আমরা PQ এর ঢাল বের করব। কার ঢাল? PQ এর ঢাল বের করব। ঢাল বের করার সূত্র কি? y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। আমরা এই যে PQ রেখার ঢাল বের করব, PQ রেখার ঢাল এখানে দেখাই, P বিন্দু, Q বিন্দু, S বিন্দু। তো PQ এই যে এতটুকু, PQ এর ঢাল আমরা এই মুহূর্তে বের করব। তো সূত্রটা কি? y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তো এখানে যেহেতু P এবং Q এই দুইটা বিন্দুর কথা বলছি তাহলে আমরা এদের দিকেই তাকাবো। P বিন্দুটার কথা আগে বলছি, তাহলে আমরা বলবো x1 y1, এবারে এটাকে বলবো x2 y2। ঠিক আছে? x1 y1 x2 y2। তাহলে সেই ক্ষেত্রে এই যে সূত্র ঢাল বের করার y2 - y1, তাহলে এটা y2 না? দেখেন দেখেন দেখেন, এটা y2 না? তাহলে y2 কে লিখলাম, তারপরে সূত্রের মাইনাস, তারপরে y1 কে লিখলাম, ডিভাইডেড বাই x2
মাইনাস x1 লিখে দিলাম। এবার জাস্ট ক্যালকুলেশনটা করে দেই, হাফ বের হয়েছে। পি কিউ রেখার ঢাল হাফ। এবার একটু কালারটা চেঞ্জ করে ফেলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা কিউএস রেখার ঢাল বের করব। কিউএস রেখার ঢাল বের করব। কিউএস রেখার ঢাল সূত্র একই তো, ঢাল বের করতে বলছে না, সূত্র একই, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। কিন্তু এখন কিন্তু যেহেতু বিন্দু পরিবর্তন হয়েছে, তাহলে পরিচয় কিন্তু ভিন্ন হবে। পরিচয় কেমন পরিচয়? এই মুহূর্তে কি আমরা পি কিউ বলতেছি না, আমরা এখন বলতেছি কিউএস। তাহলে কিউকে যেহেতু আগে বলছি, তাহলে আমরা বলবো x1 y1, এসকে যেহেতু পরে বলছি, তাহলে x2 y2। এই যে এটা আমি বলছি যে পরিচয় এখন পরিবর্তন হবে, আমাদের এটা খেয়াল রাখতে হবে। তাহলে কিউকে আগে বলেছি, তাহলে x1 y1, এসকে পরে বলেছি x2 y2। তাহলে ওই হিসেবে মান বসাবো আমরা, এখন ওই হিসেবে মান বসাবো। তাহলে দেখেন y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। ভাবতে পারেন যে স্যার এখানে প্লাস কেন দিল, ওই যে দেখেন x2 মাইনাস x1, তাহলে x2 তো মাইনাস 6 বসলো, এরপরে কি সূত্রের মাইনাস হওয়ার কথা, সূত্রের মাইনাস। আচ্ছা, এরপরে x1, তো x1 এর মানটা তো আবার ঋণাত্মকে আছে -2। তাহলে আপনি আগে থেকে সূত্রের মাইনাস আর এখন -2 বসাবেন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় না, এই যে সেটা। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাই t-1 ডিভাইডেড বাই -4। আমরা দুইটা ঢাল পেয়ে গেলাম, আমরা পি কিউ রেখার ঢাল পেয়েছি, কিউএস রেখার ঢাল পেয়েছি। এবার এই দুইটা আর কি ঢাল সমান হবে, যেহেতু সমরেখ প্রশ্নে উল্লেখ করা আছে, সুতরাং এই দুইটা ঢাল একই হবে, সমান হবে। চেহারা ভিন্ন ভিন্ন দেখা গেল, দুইটা আসলে সমান, দুইটা সমান। তাহলে আমরা লিখব যে ইকুয়াল টু t-1 ডিভাইডেড বাই -4। এই দুইটা ঢাল পরস্পর সমান। এবার আমরা তাহলে আর গুণন করে দিতে পারি, আর গুণন 2 দ্বারা এখানে গুণ করতে পারি, তাহলে 2t -2, আর -4 দ্বারা এখানে গুণ করতে পারি, তাহলে -1। -2 যদি এই সাইডে আসে তাহলে হবে +2, তো -4 + 2 ক্যালকুলেশন করলে -2 হয়। আমরা t এর মান বের করতে চাই, তাহলে এই যে 2 এখানে গুণ, ওই সাইডে গেলে ভাগ হবে, তাহলে 2 দ্বারা যদি ওইটাকে ভাগ করে দিলে -1, তাহলে t এর মান কত বের হইল? -1। আমরা একদম নির্দিষ্ট করে t এর মানটা পেয়ে গেলাম -1। তাহলে এই যে আমাদেরকে খ নাম্বার প্রশ্নে বলেছিল যে পি কিউ এস বিন্দু তিনটি সমরেখ হলে টি এর মান নির্ণয় করো, আমরা মান বের করে ফেললাম। এই সমরেখ শব্দটা আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। পি কিউ এর ঢাল কিউ এস এর ঢাল সমান হবে, কিভাবে বুঝলাম? এই শব্দের কারণে, সেখান থেকে টি এর মান বের হয়ে গেল। এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। গ নাম্বার প্রশ্নে কি বলছে? প্রমাণ করো যে ত্রিভুজ পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ পি কিউ আর, ওই যে উদ্দীপকে উল্লেখ করা আছে ত্রিভুজ পি কিউ আর, এটা সমকোণী ত্রিভুজ আমাদেরকে বলছে প্রমাণ করে দেখানোর জন্য। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের মধ্যে একটি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি অবস্থান করে, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এখন এখানের মধ্যে কি এই ডিগ্রি নিয়ে কোনো কিছু বলা আছে যে কত ডিগ্রি, কোনটার মান কত? ত্রিভুজটার যে তিনটা কোণ, কোন কোণের মান কত, এগুলো উল্লেখ করা আছে? নাই। তাহলে কীভাবে করে বুঝতে পারি এটা সমকোণী ত্রিভুজ? পিথাগোরাস সাহেব না আরেকটা কথা বলছেন, সেটা কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ মানে সবচেয়ে বড় বাহুটা, অতিভুজের বর্গ অপর বাহুদ্বয়ের বর্গের সমষ্টির সমান। তাহলে আমরা পিথাগোরাস সাহেবের ওই কথাটাকে নিয়ে আমরা অঙ্কটা প্রমাণ করতে পারবো যে ত্রিভুজ পি কিউ আর সমকোণী ত্রিভুজ। আসলেই এটা সত্যি কিনা এটা আমরা প্রমাণ করতে পারবো। তবে যেহেতু তারা বলেই ফেলছে প্রমাণ করো ত্রিভুজ পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে, এটা কনফার্ম। কারণ প্রমাণ করো, দেখাও, এখানে যা বলে সেটা সত্যই হয়। কিন্তু আমাদেরকে তো অঙ্কটা করে দেখাইতে হবে। কিভাবে করে করব? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে আমরা এই ত্রিভুজটার যে তিনটা বাহু, এই তিনটা বাহুর দৈর্ঘ্য বের করব। তিনটা বাহুর দৈর্ঘ্য বের করব। তিনটা বাহুর দৈর্ঘ্য আমি ধাপগুলো বলতেছি অঙ্কটা করার। প্রথমে কি করব? এই ত্রিভুজটার তিনটা বাহুরই পি কিউ আর, তো তাহলে পি কিউ, কিউ আর, পি আর, তিনটা বাহু। আমি আবার একটু দেখাই এখানের মধ্যে পি, এইভাবে করে দেখাই,
পি কিউ আর, তাইলে হ্যাঁ পি কিউ একটা বাহু, কিউ আর একটা বাহু, পি আর একটা বাহু, এই যে তিনটা বাহু। আমরা এই তিনটা বাহুর মান আলাদা করে বের করবো, যে দৈর্ঘ্য, দূরত্ব, পি এবং কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ পি কিউ, পি কিউ বাহুর দৈর্ঘ্য, কিউ আর বাহুর দৈর্ঘ্য, পি আর বাহুর দৈর্ঘ্য, তিনটা বাহুর দৈর্ঘ্য বের করব। সবচেয়ে বড় বাহুটাকে আলাদা করে রেখে দিব, তার বর্গ করে, সবচেয়ে বড় বাহুটাকে বর্গ করে রেখে দিব। এবার বাকি যে দুইটা বাহু আছে তাদেরকে বর্গ করে যোগ করব। দেখব বাকি দুইটা বাহুকে বর্গ করে যোগ করলে যেই রেজাল্ট আসছে, সবচেয়ে বড় বাহুটাকে বর্গ করলে একই রেজাল্ট আসে কিনা। যদি আসে বুঝতে হবে এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা ধাপগুলো বললাম, এখন চলেন আমরা সমাধান করে ফেলি। উদ্দীপকে বলা আছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল 10 বর্গ একক, এটা আমরা মাথায় রাখবো। আমরা এখন নিজেরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। এটা তো তারা নিজেরা বলে দিছে, যে ত্রিভুজটার ক্ষেত্রফল 10 বর্গ একক। আমরা এখন নিজেরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। পি বিন্দু আছে, কিউ বিন্দু আছে, আর বিন্দু আছে। এই যে আমরা যখন পি বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দু, এই তিনটা বিন্দুকে ব্যবহার করে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব, তাহলে আমাদের অঙ্ক করার মাধ্যমে একটা ক্ষেত্রফল বেরোবে, আর প্রশ্নে আবার ক্ষেত্রফলের মান নির্দিষ্ট সংখ্যা দ্বারা দেওয়া আছে, তখন আমরা বলবো এই দুইটা ক্ষেত্রফল সমান। আমাদের বের করা ক্ষেত্রফল, প্রশ্নে বলে দেওয়া ক্ষেত্রফল, দুইটা আসলে সমান। আমি মাঝখানে সমান চিহ্ন দিব, ঠিক তার পরপরই দেখা যাবে এর মান আমাদের অঙ্কে চলে আসবে, মানে একদম নির্দিষ্ট করে এর মান আমাদের অঙ্কে চলে আসবে। তখন আমি পি বিন্দুর সব কিছু জানি, কিউ বিন্দুর সব কিছু জানি, আর বিন্দুরও সব কিছু আমি জানি। এতক্ষণ জানতাম না, এখন আমি এর মান জেনে গেছি, তাহলে আমি সব কিছু জানি। তখন আমি পি কিউ বাহু দৈর্ঘ্য, কিউ আর বাহুর দৈর্ঘ্য, পি আর বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। অর্থাৎ ওই এর মান না জানলে তো আমি নির্দিষ্ট করে মান বের করতে পারতেছি না। এই জন্য সর্বপ্রথম আমাকে ওই এর মান বের করার ব্যবস্থা করতে হবে। তো চলেন আর কথা না বাড়িয়ে আমরা এখন অঙ্কটা করে ফেলি। আচ্ছা, আমরা যখন ক্ষেত্রফল বের করি তখন আমরা কীভাবে করে বের করি? সেটা হচ্ছে হাফ মডুলাস, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল x1 y1 x2 y2 x3 y3, ওই x1 y1টা আবার শুরুতে একবার বসবে। এবার x1 y2 গুণ x2 y3 গুণ x3 y1 গুণ, এবং এরা সবাই যোগ হবে, মানে x দিয়ে যখন আমি গুণগুলো করতেছি তখন সবাই যোগ। এটা দিয়ে এটাকে গুণ, যোগ, এটা দিয়ে এটাকে গুণ, যোগ, এটা দিয়ে এটাকে গুণ। আচ্ছা, আর y দিয়ে যখন আমি গুণ করব, তখন বিয়োগ। y দিয়ে এটাকে গুণ করলাম, সামনে বিয়োগ চিহ্ন বসাবো। y দিয়ে এটাকে গুণ করলাম, সামনে বিয়োগ চিহ্ন বসাবো। y দিয়ে এটাকে গুণ করবো, সামনে বিয়োগ চিহ্ন বসাবো। অর্থাৎ x দিয়ে যখন আমি গুণ করতেছি তখন যোগ চিহ্ন, আর y দিয়ে যখন আমি গুণ করতেছি তখন বিয়োগ চিহ্ন। ঠিক আছে, তাহলে আমরা এখন অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। তাহলে চলেন আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই। গ নাম্বার প্রশ্নের সমাধান আমরা এখানের মধ্যে লিখে ফেললাম, দেওয়া আছে পি বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দু, এদের স্থানাঙ্কগুলো লিখে ফেললাম। ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল তো ইতিমধ্যে সব কিছু বলা হয়ে গেছে। হাফ মডুলাসের মধ্যে আমরা যেহেতু এখানে পি বিন্দুটা আগে লিখেছি, তাহলে পি বিন্দুর যেই মান এটাকে বলবো x1, এটাকে বলবো y1, x2 y2, x3 y3, তাহলে ওই হিসেবে এখন মানগুলো বসাবো। তাহলে হাফ মডুলাসের ভিতরে x1 এর মান আগে, তারপরে y1, x2, তারপরে y2, x3, তারপরে y3, আর ওই x1 এবং y1কে আরেকবার লিখতে হবে। কেন লিখতে হয় এই জিনিসটা দেখেন তো, সেটা হচ্ছে পি বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দু, সবাই একটু খেয়াল করি। আচ্ছা, পি বিন্দু থেকে স্টার্ট করলাম, তো পি বিন্দুর স্থানাঙ্ক বসাইলাম। এবার পি বিন্দু থেকে কিউ বিন্দুতে আসলাম, এবার কিউ বিন্দুর স্থানাঙ্ক লিখলাম। কিউ বিন্দু থেকে আর বিন্দুতে আসলাম, আর বিন্দুর স্থানাঙ্ক লিখলাম। বলেন ত্রিভুজ কি তৈরি হয়েছে? না, এখনো হয় নাই। এখন আমাকে আর বিন্দু থেকে ওই পি বিন্দুতে ব্যাক করতে হবে। এই যে আমি পুনরায় পি বিন্দুতে পৌঁছাইলাম, এরপরে ত্রিভুজটা গঠিত হয়েছে, তাহলে পি বিন্দুর মানটা আবার বসাবো, স্থানাঙ্কটা। ঠিক আছে, অর্থাৎ যেই বিন্দুতে আমি যাচ্ছি তাদের স্থানাঙ্ক, প্রথমে পি, তারপরে কিউ, তারপরে আর, কিন্তু ত্রিভুজ তো হয় নাই, আমাকে আবার ওই পিতে যাইতে হবে, তাহলে হবে। আমি আবার পি এর মান বসাইলাম। যেটা ক্ষেত্রফল, এর জন্য বর্গ একক লিখেছি, এখানে সেন্টিমিটার মিটার লেখার সুযোগ নাই, বর্গ একক। এবার যেভাবে করে অঙ্কটা করার কথা,
2 একে 2, তারপরে -2a, 3 ছাড়া 12 এবং সবাই যোগ আকারে থাকবে। সবাই কি আকারে থাকবে? যোগ আকারে। তো -2a, প্লাসে মাইনাসে তো মাইনাসই হয়, এই যে -2a। ওকে ফাইন, এটা গেল। এবার y দ্বারা গুণ। তাইলে আপনারা জানেন যে y দ্বারা যখন আমরা গুণ করি তখন সামনে মাইনাস চিহ্ন সূত্র অনুযায়ী বসে, সূত্র অনুযায়ী, সূত্রের হিসাবে মাইনাস বসবে। তাহলে সূত্রের হিসাবে মাইনাস, আর এখানের মধ্যে 3 দ্বারা যদি এটাকে গুণ করি -6, ঠিক আছে? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এই যে +6, তারপরে -4, তারপরে -2a। ওকে, আচ্ছা ওকে। এখন যদি আমরা এটা যোগ বিয়োগের ক্যালকুলেশনটা করি তাহলে 2 আর 12 14, 14 আর 6 20, 20 থেকে 4 বিয়োগ করলে 16, -2a -4a। মডুলাসের সামনে হাফ গুণ আকারে আছে, আমরা যদি হাফ দ্বারা 16কে গুণ দেই তাহলে হবে 8, হাফ দ্বারা যদি 4a-কে গুণ করি তাহলে হবে 2a। অর্থাৎ আমি এই হাফকে সরাই ফেলতেছি। কীভাবে করে সরাবো? এমনি এটাকে ফেলে দিব না, হাফ দ্বারা এই মডুলাসকে গুণ করার কথা, এই যে সামনে গুণ চিহ্ন, তাহলে গুণ করেন। এই হাফ দ্বারা 16কে গুণ করেন, হাফ দ্বারা -4a-কে গুণ করেন। তো হাফ দ্বারা 16কে গুণ করলে 8, হাফ দ্বারা -4a-কে গুণ করলে -2a। তাহলে আমরা নিজেরা ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল বের করলাম, মডুলাস অফ 8 - 2a। 8 - 2a এটা মডুলাসের ভিতরে অবস্থান করতেছে, এটা আমাদের বের করা ক্ষেত্রফল। আর প্রশ্নে কিন্তু ক্ষেত্রফল বলে দিছিল 10 বর্গ একক। এটার ক্ষেত্রফল কত? 10 বর্গ একক। আর আমরা বের করলাম এটার ক্ষেত্রফল কত? মডুলাস 8 - 2a। আচ্ছা, তাহলে আমরা এখন এই দুইটাকে মাঝখানে সমান চিহ্ন দিয়ে ব্যালেন্স করে লিখে দিব যে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল 10 বর্গ একক, ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল 8 - 2a মডুলাসের ভিতরে। আচ্ছা, মডুলাসটা কেন দেওয়া হচ্ছে? তার কারণ ক্ষেত্রফল কখনোই ঋণাত্মক হতে পারে না। মডুলাস চিহ্নটা দেওয়া মানে নিরাপত্তা প্রদান করা যে এটার রেজাল্ট আর যাই হোক ঋণাত্মক হবে না, ঋণাত্মক হবে না। আচ্ছা, তাহলে মডুলাস 8 - 2a = 10। মডুলাস চিহ্নকে উঠাই দিই, আমরা এখন কনফার্ম, আর যে আর কোনো সমস্যা হবে না। তো 8 প্লাস আকারে আছে, ওই সাইডে গেলে হবে -8, তাহলে -2a = 10 - 8, তাহলে -2a = 2, তাহলে a এর মান কত? -1। a এর মান কত? -1। তাহলে a এর মান বের হয়েছে -1। a এর মান কত? -1। আচ্ছা ঠিক আছে, তাহলে a এর মান -1। তাহলে আর বিন্দু, আপনারা যদি উদ্দীপকের দিকে খেয়াল করেন, ওই যে আর বিন্দু দেওয়া ছিল, আর স্থানাঙ্ক কত? 4, a। আমরা এখন a এর মান পেয়ে গেছি -1 নির্দিষ্ট করে। তাহলে আমরা সেই কথাটাই বলে দিলাম যে অতএব আর বিন্দুর স্থানাঙ্ক 4, -1। এখন আমরা যাব আমাদের সেই কাঙ্ক্ষিত উদ্দেশ্যে, ত্রিভুজ PQR সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে। আমরা এখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে PQ বাহুর দৈর্ঘ্য যদি ত্রিভুজটা আপনি নিজেই কল্পনা করে ফেলেন, যদি ত্রিভুজটা আপনি নিজেই কল্পনা করে ফেলেন PQR, তাহলে PQ বাহু, QR বাহু, PR বাহু, দেখেন PQ QR PR, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন PQ বাহুর দৈর্ঘ্য বের করব, অর্থাৎ এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ইতিমধ্যে ক নম্বর অঙ্ক করতে গিয়ে কিন্তু আপনারা শিখে গেছেন যে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কীভাবে করে বের করতে হয়, সুতরাং আশা করি এখন আর কোনো কথা এখানে বাড়তি বলতে হবে না। আমরা PQ বাহুর দৈর্ঘ্য বের করতে গিয়ে √ওভার ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ, জাস্ট মানগুলো বসায় দেন, মানগুলো বসায় দেন। P বিন্দু, এই P বিন্দুর স্থানাঙ্ককে বলবেন x1 y1, Q বিন্দুর স্থানাঙ্ককে বলবেন x2 y2। এবার ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ। ক নম্বরে যেহেতু বিস্তারিত বলেছি এই জন্য এখন আর কিছু বললাম না, আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে PQ বাহুর মান আমরা পেয়েছি 2√5, √20 এসেছে, তো তাকে ভাঙলে 2√5 আসে। আচ্ছা, এই PQ এর দৈর্ঘ্য কিন্তু আপনারা ক নম্বরও পেয়েছেন, ক নম্বরও কিন্তু পেয়েছেন PQ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 2√5। আচ্ছা ঠিক আছে, যাই হোক সমস্যা নাই। তাহলে PQ বাহুর দৈর্ঘ্য বের করলাম 2√5 একক। এবার QR বাহুর দৈর্ঘ্য বের করলাম 2√10 একক। কীভাবে করে? √40, √40কে ভাঙা যায়, সেটা হচ্ছে 4 10 40, 4কে রুট করলে 2 হয়, পাশে √10, তাহলে 2√10 একক। PR বাহুর দৈর্ঘ্য 2√5 একক। আচ্ছা ঠিক আছে, তো আমরা তিনটা বাহুর মান বের করলাম। PQ বাহুর মান 2√5 একক, QR বাহুর মান 2√10 একক, PR বাহুর মান 2√5 একক। এই তিনটা বাহুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2√10 এটাই বড়, এটাই বড়, কারণ 2√5 2√5 দুইটা একই বাহু, আর এদের চাইতে বড় হচ্ছে 2√10।
এখানে রুটের ভিতরে 5 আর এখানে রুটের ভিতরে 10, সুতরাং স্বাভাবিকভাবেই এখানে রেজাল্টটা বড় আসবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড়। আমরা এই 3টা বাহুর মধ্যে এই বাহুটাকে সবচেয়ে বড় হিসাবে পেলাম। ওকে, তো সমকোণী ত্রিভুজ হইতে গেলে আমরা কি বলছিলাম, যে এটা যে সমকোণী ত্রিভুজ এটা প্রমাণ করার জন্য আমরা যেই কাজটা করব, সবচেয়ে বড় বাহুটাকে আলাদা করে রেখে দিব। ওকে ফাইন, এটা আমাদের মাথায় থাকবে যে এটা সবচেয়ে বড় বাহু। আমরা বাকি 2টা বাহুকে চলেন তো বর্গ করে যোগ করি। বাকি 2টা বাহুকে বর্গ করে যোগ করি। আমরা এখানে দেখেন কি বললাম, যে বৃহত্তম বাহু কিউ আর, বৃহত্তম বাহু কিউ আর কে অতিভুজ ধরে, মানে আমরা এটাকে সবচেয়ে বড় বাহু, আর সবচেয়ে বড় বাহুটাকে অতিভুজ বলা হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে এটাকে আমরা অতিভুজ হিসেবে ধরলাম। তাহলে বাকি যে 2টা বাহু আছে, অন্য 2টা বাহু, তাদেরকে আমরা এখন বর্গ করে যোগ করব। পি কিউ বাহুর মান বর্গ যোগ পি আর বাহুর মান বর্গ। 2√5 কে যদি বর্গ করি 20, 2√5 কে বর্গ করলে 20, যোগ করলে 40। তাহলে এই 2টা বাহুর বর্গের যোগফল বের হয়েছে 40। সবচেয়ে বড় বাহু যেটা, তার বর্গের মানও 40 বের হইতে হবে। এটা সমকোণী ত্রিভুজের রুলস, পিথাগোরাস সাহেব এটা প্রমাণ করে দেখিয়েছেন। তাহলে কিউ আর বাহু তাকে বর্গ করলে 2√10, তাকে যদি স্কোয়ার করি 40 বের হয়। তাহলে আমরা দেখলাম সবচেয়ে বড় বাহুর বর্গ যত, অপর 2 বাহুর বর্গের সমষ্টি ঠিক তত। তাহলে সমান সমান হয়ে গেছে। সুতরাং প্রমাণিত ত্রিভুজ পি কিউ আর সমকোণী ত্রিভুজ। কারণ সমকোণী ত্রিভুজ হইতে হইলে অতিভুজের বর্গ অপর 2 বাহুর বর্গের সমষ্টির সমান। ঠিক এখানেও তাই ঘটেছে, অতিভুজের বর্গ অপর 2 বাহুর বর্গের সমষ্টির সমান হয়েছে। সুতরাং ত্রিভুজ পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ প্রমাণ হয়ে গেল। তাহলে বরিশাল বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করলাম। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড থাকবে। স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।